ঠিক আছে। এই আইকনগুলা মানে লাইব্রেরি আছে আইকনের, সেখান থেকে ইউজ করা হয়, ইমেজ না ইউজ করে। ঠিক আছে, তো এই লাইব্রেরিটা মূলত কি, সবাই লেভ নিচ্ছে কেন, রেজাউর রহমান লেভ নিল কেন, কিছু বুঝলাম না। ও আচ্ছা, এনাকে তো আমি গ্রুপ থেকে বাতিল করতেছিলাম। ওকে, তাহলে এই আইকন মূলত আমি কিভাবে ইউজ করব, আমি যদি মনে করেন যে ফন্ট অসাম যদি সার্চ করি, fontasam.com নামে একটা ওয়েবসাইট আছে, এইখানে কি আছে এদের মনে করেন যে এরা হচ্ছে কিছু আমাদের আইকন দেয়। ঠিক আছে, এই আইকনগুলা কিন্তু মানে আইকন কিন্তু মানে টেক্সট হিসেবে, টেক্সটের মতো আর কি। ঠিক আছে, তো এটা আমরা ইউজ করতে পারি, এটার অনেকগুলো ফ্রি আছে, প্রো আছে। যেমন এই আইকনগুলো, এগুলো কিন্তু নর্মালি টেক্সটের মতো কাজ করে। ঠিক আছে, টেক্সটের সাইজ কিন্তু জানেনি, খুব কম হয়, অনেক বিশাল বড় 1000-2000 লাইনের লিখলা তাও ওইটা 1 KB 2 KB হয়, উপরে হয় না। সেইগুলো তো তার চেয়ে মানে ক্ষুদ্র বা অনেক ছোট হবে। ঠিক আছে, সেই আইকনগুলো আমাদের ইউজ করাটাই বেটার, মানে ইমেজের চেয়ে যত পারবো ইমেজকে একটু কমানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এই আইকনগুলো কিভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয় এটা আমি দেখাবো। ওকে, এই আইকনটার নাম হচ্ছে ফন্টাসাম আইকন। ঠিক আছে, তো এই আইকনের বর্তমান ভার্সন হচ্ছে 6। তো এই 6 ভার্সন 5-এর উপরে যে ভার্সনটা আছে এটাকে সরাসরি কি করতে হয়, ডাউনলোড করে নিয়ে প্রজেক্ট ফোল্ডারে নিয়ে গিয়ে তারপরে এই যে লিঙ্ক যেরকম করছি আমরা, সিএসএস লিঙ্ক করছি ওই রকম লিঙ্ক করে তারপর সেটাকে ইউজ করতে হয়। ঠিক আছে, কে লেখ নিল, জয় পাল। আচ্ছা, তো এইভাবে মূলত লিঙ্ক করাই দিতে হয়। কিন্তু আমাদের একটা ভার্সন আছে যেটা আমি ম্যাক্সিমাম সময় ইউজ করি, সেটা হচ্ছে যে fontasam 4.7। ঠিক আছে, আমি যদি এখানে সার্চ করি fontasam 4.7, fontasam আইকন 4.7 আইকন দিয়ে যদি সার্চ করি, তাহলে এদের ওয়েবসাইটে যদি আবার ঢুকি, ঠিক আছে, এখান থেকে ওই আইকনগুলোই পাবো, কিন্তু এই যে এটা এরকম। ঠিক আছে, ওই আইকনগুলোই আমি পাচ্ছি, এটা হচ্ছে ভার্সনটা ভিন্ন। তো 5-এর উপরে যে ভার্সনটা আছে সেটাকে ডাউনলোড করে করতে হয়। তো ডাউনলোড করে করাটা একটু ভেজাল, তো এটা একটু আসলে সুবিধার না। তো আমি এই জন্য কি করি, সাজেস্ট করি যে সিডিএন, যেরকম আমরা ওই যে ফন্টের লিঙ্ক ইউজ করছেন লিঙ্ক ট্যাগের মাধ্যমে, কি ব্যাপার, লিঙ্ক ট্যাগের মাধ্যমে যেভাবে আমরা ফন্ট ইউজ করছি সেম ভাবে আইকনকে ওইভাবে ইউজ করা যায়, লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাড করাই দিয়ে আমরা শুধু আইকনটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমি এই জন্য প্রেফার করি 4.7 ইউজ করার জন্য, কারণ এটার ওই সিডিএন দিয়ে লিঙ্ক দিয়ে কাজ করে, উপরের গুলোতে আর লিঙ্ক দিয়ে কাজ করে না, এগুলো সরাসরি ডাউনলোড করে করতে হয়। ঠিক আছে, তো লিঙ্ক দিয়ে ইউজ করার জন্য অবশ্যই কি লিঙ্ক লাগবে, তাই কিনা বলেন তো। এই লিঙ্কটা পাবো কই থেকে, আমি যদি fontasam সিডিএন লিখে সার্চ করি, সিডিএন, ঠিক আছে, মাথায় রাখবেন কি দিয়ে, সিডিএন দিয়ে গুগল সার্চ করার পর এই প্রথম যে ওয়েবটা আসবে fontasam লাইব্রেরি সিডিএন, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর এখানে যেটা করতে হয়, এখানে ভার্সনটাকে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, 4.7 ভার্সন, এই যে আমি 4.7টা নিব। নেওয়ার পরে এইখানে যেটা করতে হবে, আমার অনেক ফাইল আছে, এগুলোর দরকার নেই, শুধু কি করতে হবে, হয় এই সিএসএসটা না হয় মিনিমাম ডট সিএসএসটা, এই যে কোনো একটা নিতে হবে। ঠিক আছে, মনে করেন আমি এই যে মিনিমাম ডট সিএসএস নিয়ে কি করব, আমার প্রজেক্ট ফোল্ডারে লিঙ্ক ট্যাগের উপরে, ঠিক আছে, উপরে এটাকে দিব, বসাই দিলাম। আচ্ছা সরি, শুধু লিঙ্ক দিছে, তো আমাদের লিঙ্ক ট্যাগ নিতে হবে, তাই না। আর এখানে রিল দিতে হবে স্টাইল শিট। ঠিক আছে, স্টাইল শিট। ওকে, তাহলে এই হচ্ছে লিঙ্ক করানো হয়ে গেল। ঠিক আছে, আর কিছু নেই, সিম্পল কি আমরা হচ্ছে 4.7 এর ওই আইকনের মতো লিঙ্কটা নিয়ে নিলাম, নিয়ে লিঙ্ক ট্যাগের ভিতরে বসাই দিলাম। ওকে, এবার বসানোর পর আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু 4.7 এর আইকনগুলো কিন্তু কোড ভিন্ন, ঠিক আছে, আর 5-এর আইকনের কোড ভিন্ন, আমরা ইউজ করছি হচ্ছে 4.7 আইকন এখানে, তো আমাদের 4.7 আইকনই লাগবে, তাই কি না, কেউ এই ভুলটা করেন না যে এখানে লিঙ্ক নিচ্ছেন হচ্ছে 5 ভার্সনের বা উপরের কোনো ভার্সনের, 1 মিনিট ওয়েট করবেন। অবশ্যই মাথায় রাখতে হবে আমি 4.7 যদি এখানে ইউজ করি, তাহলে আমাকে 4.7 এর আইকনই ইউজ করতে হবে এখানে আমার ওয়েবসাইটে। ঠিক আছে, এই 7 এর ভার্সনের কোড কিন্তু ভিন্ন। যদি একটা কোড বের করে দেখাই আপনাদের, এই কোডে ক্লিক করলে এর ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, এই এর কোডটা হচ্ছে এইটা আই ক্লাস হাব, বা এটা হচ্ছে এর কোড। ঠিক আছে, আর এদের যদি আমি কোডে আসি, আমি যদি এখান থেকে একটা আইকন নেই, যেমন এই আইকনটা যদি নেই, এই আইকনের কোডটা হচ্ছে এটা। এখানে লক্ষ্য করবেন একটু পার্থক্য আছে। ঠিক আছে, এখানে ফা হাইফেন আছে, আর এদের এখানে FEB দেওয়া আছে, ফাব। ঠিক আছে, এগুলো ডিফারেন্স আছে। সো আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু লিঙ্ক করাই দিছি, এখন শুধু আইকন নিব। তো মনে করেন এই আইকনটাকে আমি সিলেক্ট করলাম, আমি আইকনটা শুধু নিব, আর আমার যেখানে শো করানোর দরকার আমি সেখানে গিয়ে পেস্ট করে দিব, এখানে পেস্ট করলাম।
ওকে, এবার আমি যদি রিলোড দেই দেখবেন যে আইকনটা চলে আসছে, এই যে আইকনটা আসছে, ঠিক আছে। এটা একটু জুম করে দেখে, এই যে আইকনটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আইকনটা অনেক ছোট, এখানে মার্জিন প্যাডিং কিছু ইউজ করলে অনেক ভালো হতো, ঠিক আছে। তো এবার সেই আইকনটাকে তো আনলাম, আরো আইকন যদি দরকার পড়ে এখানে ব্যাক করবেন ওয়েবসাইটে, ঠিক আছে। ব্যাক করলাম, কোন আইকন দরকার এখানে সার্চ করেন, ঠিক আছে। গুগল, এই যে গুগলের আইকন চলে আসছে, এই গুগল প্লাস কোন ধরনের আইকন প্রয়োজন আপনার সেই ধরনের আইকন এখান থেকে নিতে পারেন। তো এখানে এটা যদি নিতে চাই, এখানে ক্লিক করার পর এই পুরো কোডটা আমি শুধু কপি করে নিয়ে গিয়ে বসাই দিব, ঠিক আছে। যেখানে আমার প্রয়োজন সেখানে বসাই দিব। বসাই দেওয়ার পর সেভ করে রিলোড দিচ্ছি, আমার আইকন চলে আসবে, এই যে গুগল প্লাসের আইকন চলে আসছে, ঠিক আছে। তো এবারে এটাকে স্টাইল করা, হয়তো এটা কালার চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, তারপরে হচ্ছে আপনার মনে করেন সাইজ চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এদের কিন্তু ক্লাস আছে, এই যে দুইটা ক্লাস আছে, ফা ক্লাসটা কিন্তু কমন, প্রত্যেকটা আইকনেতেই ফা ক্লাসটা থাকবে। পরের যে ক্লাস নেমটা আছে এটা কিন্তু ভিন্ন হবে, আইকনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো স্পেসিফিক ভাবে আমি চাচ্ছি যে এইটাকে স্টাইল করতে, মানে সবগুলা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে। তাহলে আমি কি করব, এখানে ডট ফা দিয়ে এটাকে স্টাইল করব, ঠিক আছে। এখানে এটা কিন্তু ফন্ট কিন্তু, ঠিক আছে, টেক্সট, ওকে। তো এই জন্য অ্যাকচুয়ালি টেক্সট, যেহেতু এটা টেক্সট লোড স্পিডও অনেক কম নেবে, ঠিক আছে, ফাইলও ভারী হবে না, এই জন্য মূলত ফন্ট আইকন ইউজ করাটা বেটার, ঠিক আছে। তো আমি কি করব, এখানে ওটা যেহেতু একটা টেক্সট, তো টেক্সটের ফন্ট সাইজ বাড়াইতে গেলে কি করতে হয়, ফন্ট সাইজ প্রপার্টি ইউজ করতে হয়। নর্মাল যে ফন্টের প্রপার্টিগুলো আমরা ইউজ করি, সেম প্রপার্টিগুলো এটার ক্ষেত্রেও কাজ করবে। ফন্ট সাইজ দিলাম মনে করেন যে 30 পিক্সেল দিলাম একটু বড় করে দেওয়ার জন্য, ঠিক আছে। এবার যদি রিলোড দেই, এখানে দেখেন বড় হচ্ছে, ঠিক আছে। এটাকে আমি আরেকটু বড় করি, 60 পিক্সেল দিলাম, ঠিক আছে। রিলোড দেই, এই যে 60 পিক্সেল চলে আসছে। তো এবার চাচ্ছি আমার এটা কালার চেঞ্জ করে দিতে। কালার, আমরা ফন্টের কালার চেঞ্জ করার জন্য কালার প্রপার্টি ইউজ করছি, তাই কিনা। সেম ভাবে এটারও কালার চেঞ্জ করবো। কালার কি দেবো, মনে করেন যে কালার দিব হচ্ছে রেড দিলাম, ঠিক আছে। রেড দিলাম, এই দেখেন এটাও রেড হয়ে গেল, ঠিক আছে। এটা নর্মাল একটা ফন্টের মতো, ওকে। তো আশা করি এটা নিয়ে কারো কোনো আর কোশ্চেন থাকবে না। পারবেন কি এটা আপনারা এখন ইম্পোর্ট করে দেখাইতে, মানে প্রজেক্টে আনে দেখাইতে? এটা এটা কি কোনো সফটওয়্যার না, এটা বোঝানোর জন্য বের করলাম, আপনি শুধু দেখেন। আচ্ছা, এটা পেইন্ট। তো এই মনে করেন একটা ওয়েবসাইট এরকম থাকে, একটা ওয়েবসাইটের কি কি অংশ থাকে, একটা হেডার থাকে, তাই না। একটা ওয়েবসাইটের হচ্ছে হেডার থাকে ফার্স্ট, ওকে। এরকম একটা হেডার থাকে, ঠিক আছে, হেডার থাকে। তারপরে একটা থাকে ফুটার, ঠিক আছে, এরকম একটা ফুটার থাকে, তাই কিনা বলেন তো। এরকম একটা ফুটার থাকে, আর একটা জিনিস থাকে, আর দুইটা জিনিস থাকে, এটা হচ্ছে সাইড বার থাকে। কিছু কিছু ওয়েবসাইটে এরকম সাইড বার থাকে। আর একটা থাকে মেইন কন্টেন্ট, ঠিক আছে। একটা মেইন কন্টেন্টের জন্য যে অনেক বড় একটা স্ক্রল বার, কিন্তু আমরা মনে করি যে এতটুকু জায়গা আপাতত। সাপোজ এরকম একটা স্ট্রাকচার আমরা ক্রিয়েট করব, ঠিক আছে, HTML এর মাধ্যমে, ওকে। আচ্ছা, তো এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট করব। তো আমরা ফার্স্ট কি করব, একটা হেডার ক্রিয়েট করব, ঠিক আছে। তো হেডারের জন্য তো অবশ্যই হেডার ট্যাগ আছে, তাই কিনা বলেন তো। হেডার হেডার না, ওই হেডার না, এই হেডারটা হচ্ছে পুরো একটা ওয়েবসাইটের হেডার, মেইন হেডারটা যেটা উপরে যেটা থাকে। তো এরকম একটা হেডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এই হেডারটাকে আমরা কি করব, আমরা যদি এখানে স্টাইল করি, এখানে কমেন্ট করে বলে দিব কোনটা কিসের স্টাইল, ঠিক আছে। এখানে কমেন্ট করে কিভাবে বলবো এটা দেখাচ্ছি। এখানে বলে দিব যে হেডার স্টাইল। পরবর্তীতে কি হবে, 1500-1600 পেজ যখন চলে আসবে, তখন আমার কোনটা কিসের জন্য স্টাইল বুঝতে সুবিধা হবে। হেডারের স্টাইলগুলো সব আমার এখানে থাকবে, তাই না বলেন তো। তাহলে কিন্তু পরে সুবিধা হবে আমারই, ওকে। আমি এখানে বলে দিলাম হেডারটাকে ধরলাম, ঠিক আছে। হেডারটাকে একটা হাইট দেব। আপনি যে স্ল্যাশ দিয়ে যে স্টার দিয়ে হেডার ট্যাগ দিলেন, এটা কি আপনার কোনো ইয়া লাগবে না, শুধু এটা দিয়ে স্টার এটা দিয়ে শেষ নাকি? বুঝলাম না। এই যে আপনি উপরে যে হেডার স্ল্যাশ দিয়ে স্টার দিয়ে হেডার ট্যাগ দিলেন, হ্যাঁ, এটা হচ্ছে কমেন্ট, মানে এই 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 কোডটা আপনার এই যে কোডটা, এটা কাজে লাগবে না, এক্সিকিউট হবে না, ঠিক আছে। এটা জাস্ট শুধু কোডটা যখন পড়তে আসবো, মানে কোডটা যখন দেখতে আসবো, তখন বোঝার জন্য, ঠিক আছে। এই যে এটা দিয়ে শুরু করতে হয়, এটা দিয়ে শেষ করতে হয়, এর ভিতরে আমি যা ইচ্ছা তাই লিখি না কেন, আউটপুটে কোনো প্রবলেম করবে না, ঠিক আছে। এটা মানে যে বক্তব্য শ্রোতা তাই লিখতে পারবে। হ্যাঁ, মানে যে শুধু কোডের কাজ করবে তার জন্য এটা। তো আমি এখানে একটা হাইট সেট করে দিচ্ছি, ঠিক আছে। আর এদের মাইকিংটা যে এত বিরক্ত করে, মনে করেন হাইটটা দিলাম হচ্ছে একটা নতুন জিনিস দেখবো, যেমন হাইট ওয়েটের ক্ষেত্রে পিক্সেল ইউজ করছি না।
আমরা দেখবো ভিউ পোর্ট হাইট। ঠিক আছে, ভিউ পোর্ট হাইটটা কি, মনে করেন এখানে 15 ভিউ পোর্ট হাইট দিলাম। ভিউ পোর্ট হাইটটা হচ্ছে হাইটের ক্ষেত্রে মূলত হাইটের ক্ষেত্রে এটা ইউজ করা হয় ভিএস। তো এটার অর্থটা কি, এই ভিউ পোর্ট হাইটটা আর ইউনিটটা কিভাবে কাজ করে? পিক্সেল তো জানি আমরা, ক্ষুদ্রতম একক হয়তো একটা বিন্দুর মতো এক পিক্সেল, তাই না? এই ভিউ পোর্ট হাইটটা হচ্ছে আমার এই উইন্ডোটার হাইটটা। ঠিক আছে, তো আমি যদি এখানে 100 ভিউ পোর্ট হাইট দেই, 100 ভিউ পোর্ট হাইট দেই, এইটার অর্থটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমার স্ক্রিনটা যদি ছোট হয়, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সেটা 100 ভিউ পোর্ট হাইট হবে। সেটা যদি অনেক বড় হয় তবু এই 100 হবে পুরোটা মিলে। ঠিক আছে, তো আমি কি ভিউ পোর্ট হাইটটা হচ্ছে মানে ফুল স্ক্রিনটা কি মানে হ্যাঁ 100 feet? ফুলের হাইটটা, মানে আমার হচ্ছে উইন্ডোটার যে হাইটটা আছে, মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত স্ক্রল না করে মেইন যে অরিজিনাল শুধু আমি যতটুকু দেখতে পাচ্ছি আমার হাইটটা, এইটাকে 100 ভিউ পোর্ট হাইট বলে। ঠিক আছে, মানে 100 ভিউ পোর্ট হাইটে ভাগ করা হয় এটাকে। ঠিক আছে, আর এটা যদি ছোট হয় তবু এর মধ্যে যেটুকু জায়গা এটুকু এই এতটুকু যদি হয় এটা হবে 100 ভিউ পোর্ট হাইট। ঠিক আছে, বুঝতে পারছি এবার। বুঝতে পারছেন? এটা যদি আমি মানে জুম আউট করে, এই পর্যন্ত, হ্যাঁ। তো এটাকে যদি জুম আউট করে অনেক ছোট করি, পুরাটা যতটুকু স্ক্রিন আমার এখানে দৃশ্যমান, মানে এই বিন্দু থেকে এই বিন্দু যতটুকু আমি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে 100 ভিউ পোর্ট হাইট। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে আমি এই পুরা 100 ভিউ পোর্ট হাইটের থেকে আমি পুরাটা না নিয়ে আমি 15 ভিউ নিলাম। ঠিক আছে, সরি 15 বলতে 15 ভিউ পোর্ট, কারণ হেডারটা আমার অত বেশি বড় দরকার নেই। ওকে, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে রেড দিয়ে রিলোড যদি দেই তো এই যে আসছে। ঠিক আছে, আর এই 15 ভিউ পোর্ট হাইট চলে আসছে। তো এটার প্রমাণটা কি, আমি যদি একটু ছোট করে মানে একটু বড় করে দেখাই, মানে ভিউ পোর্ট হাইটটা মনে করেন 50 দিলাম, তাহলে কিন্তু এই দেখেন এই আমার পুরো স্ক্রিনটার মধ্যে অর্ধেক চলে আসছে, তাই না? এটা কিন্তু 100% অর্ধেক। ঠিক আছে, এখানে কিন্তু স্ক্রল বার নাই, লক্ষ্য করবেন। ঠিক আছে, এখানে কিন্তু কোনো স্ক্রল বার নেই। আমি যদি এটা ছোট করি, দেখেন এটা কিন্তু অর্ধেকই থেকে যাচ্ছে, মানে পুরোটাই 100। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তো এটা আমি 15 করে দিলাম, জি ভাই, জি ভাই। অবশ্যই। তো এটা আমি 15 করে দিলাম। ঠিক আছে, তো 15 করে দিলে যেটা হবে সেটা হবে এটা। ওকে, তো আমরা কি হেডার একটা নিলাম। ঠিক আছে, তো হেডারের ভিতরে একটা টেক্সট নিব, মনে করেন যে h2 একটা নিলাম। ঠিক আছে, h2, এবং এটার নাম দিলাম হচ্ছে হেডার, এখানে নাম দেব হচ্ছে হেডার। ওকে, তো এটা এখানে যে হেডারটা নেওয়ার ফলে উপরে একটা মার্জিন চলে আসছে। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি এই মার্জিনটা আসছে কই থেকে, এই মার্জিনটা আসছে হচ্ছে এই হেডিং ট্যাগ থেকে। হেডিং এ কিন্তু একটা ডিফল্ট ভাবে H1P যত ট্যাগ আছে এগুলোতে ডিফল্ট ভাবে একটা মার্জিন থাকে। ঠিক আছে, এখানে যদি বক্সে আসে, এখানে দেখেন উপরে একটা মার্জিন ক্রিয়েট হয়েছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো আমরা কি করবো, H2 তে মার্জিন তুলে দিব। ঠিক আছে, H2 তে যেহেতু আমরা সব জায়গায় H2 ইউজ করবো, এখানে মার্জিনটাকে 0 করে দিচ্ছি আপাতত আমি। ঠিক আছে, 0 করে দিলাম, রিলোড দিলাম, দেখেন উপর থেকে মার্জিনটা চলে গেছে। আমি চাচ্ছি টেক্সটটাকে একটু সেন্টার করে দিতে। ঠিক আছে, তো টেক্সটটাকে কি করবো, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, তাহলে এটা সেন্টার হয়ে গেল। ওকে, তাহলে আমরা একটা হেডার নিতে পারলাম সাকসেসফুলি। এবার আমরা কি করব, পরের সেকশনটা দেখব। তো এই পরের সেকশনটা হচ্ছে মনে করেন যে আমরা হেডার দিলাম হচ্ছে 15 ফুল স্ক্রিনের, ফুটারটাকে মনে করেন দিলাম হচ্ছে 30। ঠিক আছে, আর বাকি থাকে কত, 30 15 হয় হচ্ছে 45, আর থেকে 55। তাহলে আমরা এই যে মাঝের সেকশনটা আছে এটাকে দেবো 55 ভিউ পোর্ট হাইট। ঠিক আছে, তো আমরা কি করবো, এখানে একটা সেকশন নিব, মনে করেন এটা পুরাটা একটা সেকশনের ভিতরে রাখবো। ফার্স্ট একটা কি করব, এটা পুরাটা একটা সেকশন নিব, সেকশন নিয়ে তার ভিতরে দুইটা আলাদা আলাদা ডিপ নেব, একটাকে দেব সাইড বার, একটা দেব মেন। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কি নেব, হেডার নিলাম, আমরা এবার কি নেব, সেকশন নেব। ঠিক আছে, সেকশন, এখানে একটা সেকশন নিলাম। ঠিক আছে, তো এই সেকশনটাতে আমরা কি করবো, এবার একটু স্টাইল করব। হেডার স্টাইল গেল, আমরা এবার কি করব, সেকশন স্টাইল। ঠিক আছে, এইভাবে নাম দিয়ে দিয়ে করবো। ঠিক আছে, সেকশন স্টাইল, সেকশন স্টাইলে দিয়ে আসি। এখানে যদি কি বলি, সেকশন বলি। ঠিক আছে, সরাসরি যেহেতু ট্যাগ, এইটার হাইট কত দিব, 55 ভিউ পোর্ট হাইট। ওকে, এবং এর ওয়াইডটা কত দিব, ওয়াইডটা দিব হচ্ছে 100%। ঠিক আছে, আচ্ছা, উপরে সেমিকোলন নাই। এবার আসি কি, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে অবশ্যই।
তাহলে এই সেকশনটা যদি আমি এবার রিলোড করি, দেখেন এখানে একটা সেকশন চলে আসছে, নর্মাল ইজি জিনিস, ঠিক আছে। ওকে, এভাবে ভাগ করার ব্যাপারটা। আচ্ছা এবার ভাগ করব। আমরা নর্মাল একটা সেকশন আনলাম, তো এই সেকশনের ভিতরে আরো দুইটা ডিপ নেব, ঠিক আছে। এখানে আমি একটা ডিপ, এখানে একটা ডিপ, ওকে, আর একটা ডিপ নেব, দুইটা ডিপ নেব, তাই না। এই যে দুইটা ডিপ নিলাম, প্রথম ডিপের একটা আইডি নেম দিব, ঠিক আছে। এটাতে নাম দিব হচ্ছে, এটা আছে সাইড বার, এখানে ক্লাস ইউজ করা যাবে না, যাবে না কেন, অবশ্যই যাবে, আপনি করবেন, সমস্যা নেই, একই কথা। এখানে দিলাম হচ্ছে মেন কন্টেন্ট, ঠিক আছে, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। এই যে এটাতে ক্লাস নেম দিলাম, ওটাতে আইডি দিলাম, আপনার কথা মতো, ঠিক আছে, যা যেটা ইচ্ছা দিতে পারেন। ওকে, তো আমি কি করব, এবার এটাকে স্টাইল করব, ঠিক আছে। তো সাইড বারের স্টাইল করব। সাইড বারকে কি করব, আমরা মেইন সাইড বারটাকে হোয়াইট 100%-এর থেকে 30% কিন্তু দিতে পারি, আর বাকি মনে করেন যে 70% মেইন কন্টেন্টের জন্য। ওকে, তাহলে আমরা সাইড বারকে এবার স্টাইল করব। সাইড বারকে স্টাইল করব, কি দেবো, হোয়াইটটা দেবো কত, 30%, পুরো হোয়াইটটার মধ্যে। এবার সে হাইটটা আর কি হবে, এত অবশ্যই হাইট দিতে হবে, কারণ যেহেতু ডিপ, তাই না। ওদের যদি হাইট ওয়াইট না দিয়েও কিন্তু কিছু বুঝবে না। হোয়াইট দিলাম 100%, কিন্তু হাইট হবে কি একবারে 0, তার মানে কি ওটা দেখাবে না। হাইটটা দিব 100%। 100%-এর অর্থ হচ্ছে এই সেকশনটার হাইটের সমান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভাই একটা কোশ্চেন, বলেন। আচ্ছা এখানে যদি ভিভোর হাইট না দিয়ে আমরা যদি পিক্সেল ইউজ করি তাও হবে, তো একই কথা না? একই কথা না, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, বললামই তো পার্থক্য। তো পিক্সেল দিয়ে দিলে হবে কি, সেই তার জায়গাটাকে ফিক্সড করে নেবে, মানে আপনি যতই ছোট বড় করেন না কেন 15 পিক্সেলই থাকবে, ঠিক আছে। আচ্ছা কিন্তু আমি যখন ভিভোর হাইট দেবো, সেটা হচ্ছে আমার স্ক্রিনের হাইট অনুযায়ী এটা অটো ফিট হয়ে যাবে, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিক্সেল দিলে ওই এতটুকু জায়গা যত ছোটই করি না কেন অতটুকুই থাকতো। স্ক্রিনের হাইট অনুযায়ী ওটা চেঞ্জ হবে না? হ্যাঁ, এখন এই যে ভিভোর হাইটটা স্ক্রিনের হাইট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর পিক্সেল দিলে আপনার যেটা থাকবে ওইটাই, হ্যাঁ ওইটাই ধরে নেবে। হ্যাঁ, যতই স্ক্রিন ছোট বড় করি না কেন অতটুকুই থেকে যাবে। ও আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা কি সাইড বারে একটা ওয়াইড দিলাম, একটা হাইট দিলাম 100%, মানে এই সেকশন যেহেতু আর প্যারেন্ট, ওর হাইটটাই হবে আর হাইট। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি কালার দিব, ব্লু কালার দিলাম, ওকে, ব্লু। যদি রিলোড দেই, এই যে চলে আসছে, ঠিক আছে। কি করলাম, এর ওয়াইডটা হচ্ছে সেকশনটার 30% এবং হাইটটা কি ওই ওর প্যারেন্ট যে সেকশনটা আছে আর 100%, ঠিক আছে। এই হচ্ছে হাইট গেল, তারপর হাইট ওয়াইড গেল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লু গেল। তারপর এবার কি করতে হবে, এবার পরের সেকশনটাকে স্টাইল করতে হবে। আচ্ছা, আমি পরের সেকশনটাকে স্টাইল করতেছি, এখানে একটা ডট দিয়ে আমি এখানে স্টাইল করি। ওকে, এখানে কি করতে হবে, ওর যেহেতু আগেরটার মানে এর বাম পাশে যেটা ছিল এটার হোয়াইট ছিল 30%, আর বাকিটার কত হবে হোয়াইট, এটা ছিল 30%, আর এটা কি 70%, 70% হবে, ঠিক আছে, 70%। এবং এর সেম হাইটটা কি এটার হাইটের সমান হবে না, তাহলে আমার হাইটটা কি দিতে হবে, 100% দিতে হবে। এবং অবশ্যই এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ইয়েলো দিলাম। ওকে, এবার যদি আমরা রিলোড দেই, এবার কিন্তু একটা প্রবলেম হবে, কি সে নিচে চলে আসবে। কেন আসবে, এর আগে তো আপনারা অলরেডি দেখে আসছেন যে 2-3টা ডিপ নিলে নিচে নিচে চলে আসে, ফ্লট করলে তবেই পাশাপাশি যায়, তাই কি না। তো আমরা এটা ফ্লট করব, ফ্লট লেফট দিব, একে ফ্লট লেফট দিলেও হবে, রাইট দিলেও হবে, ঠিক আছে। ফ্লট লেফট বা রাইট যেটাই দেন না কেন কাজ করবে। আমি এবার রিলোড যদি দেই, দেখেন ডাইনে চলে আসছে, ঠিক আছে। খুব সিম্পল জিনিস, কঠিন কিছু আছে, আমরা যেগুলো শিখছি সেগুলোর মধ্যে এগুলা। তো এবার কি করব, এখানের মধ্যে একটা হেডিং ট্যাগ নেব, ঠিক আছে, H2। তো এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানেও বসাই দেব। এখানে দেব হচ্ছে নাম দেব হচ্ছে এটার সাইড বার, মেন কন্টেন্ট বার। ওকে, দিয়ে যদি এবার রিলোড দেই, এই যে চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো এগুলার কালারগুলো মনে হয় একটু হোয়াইট দিলে ভালো হতো, ঠিক আছে। তো এই H2 তে গিয়ে আমরা কালার হোয়াইট করে দেই, তাহলেই হবে। এই যে এখন সুন্দর আসতেছে, কিন্তু এটা আবার খারাপ আসতেছে। তো এটাকে আলাদাভাবে যদি স্টাইল করতে চাই, কি করতে হবে বলেন তো, মানে এই হেডিংটাকে স্টাইল করতে হবে, কি করতে হবে, এইটাকে ধরে আমার স্টাইল করব।
হ্যাঁ, মেইন কন্টেন্ট থেকে এটাকে ধরে আমরা এই H2 তে গিয়ে কালারটা চেঞ্জ করে দিব। ফন্ট কালার হুম, না কালার? শুধু কালার হবে, কালার করে দেব কি এটাতে আমরা ব্ল্যাকই রাখি, ঠিক আছে, ওইটার জন্য শুধু। এখন ঠিক আছে, এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে হলুদের উপর, ঠিক আছে। আর বাকি অংশটা এবার আছে ফুটার, তাই না? তো এই অংশটা কি ফুটার নিতে হবে। তো আমরা কি করলাম, এখানে 15 নিলাম, এখানে কত নিলাম 55, আর বাকি থাকে কত 30। তো এখানে একটা ফুটার নিব। তো এখানে যদি আমরা হচ্ছে ফুটার নেই, ফুটারও কিন্তু ট্যাগ, ঠিক আছে, মাথায় রাখবেন। চাইলে এখানে ডিবও নিতে পারেন, কিন্তু এই ফুটার এবং হেডার যদি নেন তাহলে কিন্তু আর এই হোয়াইটটা বলে দিতে হবে না, এগুলো অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক হয়ে থাকে, ঠিক আছে। আর সেকশনে কিন্তু হোয়াইট বলে দিতে হয়, বুঝতে পারছেন? ডিবে হোয়াইট বলে দিতে হয়, হাইট বলে দিতে হয়, ঠিক আছে। ফুটার আর হেডারের হোয়াইট 100% অটো সেট হয়ে থাকে, ঠিক আছে। তো এই একটা ফুটার নিলাম, ঠিক আছে। ফুটারে কি করব আমরা, ফুটারের এবার স্টাইল করব। তাহলে ফুটারের স্টাইলের আগে কমেন্ট করে দিব যে এটা ফুটার স্টাইল বলে দিব, তাই না? ফুটার স্টাইল দিলাম, এখানে কি করব, ফুটার লিখে স্টাইল করব। হাইট দেব কত, 30 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, কি কালার দিব? ভাই হাইটটা ভিভোর আইসো। ও আচ্ছা, সরি, ভিউপোর্ট হাইট হবে, ঠিক আছে। এখানে ভিউপোর্ট হাইট দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম পিঙ্ক। যদি এবার রিলোড দেই, এই যে ফুটার চলে আসছে, ঠিক আছে। এবং এখানে একটা বলে দিলাম H2 ট্যাগ দিয়ে যে তুমি ফুটার। তাহলে আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের স্ট্রাকচার হয়ে গেল, ঠিক আছে। সুন্দর একটা স্ট্রাকচার আমরা করেই ফেললাম, তাই কিনা বলেন তো? এই যে এখন বলেন তো, আপনারা এটা ডিজাইন করতে পারবেন না? হ্যাঁ ভাই, পারবো। তাহলে এটা দ্রুত করে ফেলেন, সুন্দর একটা স্টাইল আমি দেখাইলাম। তাহলে এই স্টাইলটা কি করবো, এগুলো সব আমি কাইডে দিয়ে আমরা এবার হেডার একটা ক্রিয়েট করব, ঠিক আছে। একটা হেডার ক্রিয়েট করব, একটা ওয়েবসাইটের হেডার, ঠিক আছে। এগুলো সব কাইডে দিচ্ছি, এগুলোর আমার কোনো প্রয়োজন নেই। আমরাও কাটা দিলাম নাকি? আরে না, আপনারা রাখবেন, আপনারা দেখবেন না পরবর্তীতে আপনি কি করছেন, এটা দেখবেন না। আপনি রাখেন, আপনি হেডারের ভিতরে সবকিছু করিয়েন। আমি হেডার নিচ্ছি, আপনারাও হেডারের ভিতরে নিয়েন, দরকার পড়ে আরেকটা ফাইল ক্রিয়েট করিয়েন, ঠিক আছে। আপনারা নিজেদের কোডটাকে একটু রাখবেন না কাইটে, আমি কাটে দিচ্ছি কারণ আমার এগুলো আর লাগবে না, আপনাদের লাগবে আপনাদের কোডগুলো, ঠিক আছে। তো এই একটা হেডার নিচ্ছি মনে করেন যে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে রিফ্রেশ দেই, ঠিক আছে, তো আমি এখানে রিফ্রেশ দিয়ে আমি একটা হেডার নিলাম, ওকে। তো হেডারের কি কি থাকে একটা ওয়েবসাইটের হেডারে? একটা মনে করেন যে লোগো থাকে, একটা মেনু বার থাকে, তাই কিনা বলেন তো? একটা ওয়েবসাইটের বেসিক্যালি সব ওয়েবসাইটে তো এরকমই থাকে, তাই না? ওকে, আমরা তাহলে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে একটা মেনু বারকে দুইটা অংশে ভাগ করব, দুইটা ডিপ নেব। এখানে একটা মানে প্রথমে একটা লোগোর জন্য, পরেরটা একটা মেনুর জন্য, ঠিক আছে। তো আমি কি করব, এই হেডারে গিয়ে দুইটা ডিপ নিচ্ছি, ওকে। ওকে, আমি এখানে ক্লাস নেম দিলাম হচ্ছে এটা হবে কিসের জন্য, এটা হবে লোগোর জন্য, ওকে, লোগো। আর এটা হবে কি, মেনু এর জন্য, ঠিক আছে। মেনু এর জন্য আমি দুইটা ডিপ নিলাম। তো এই দুইটা ডিপকে এখন একটু সাইজ করে নিব, মানে পাশাপাশি আনার চেষ্টা করব, ঠিক আছে। আর এটা যদি আমরা দেখি, হেডারে থাকা ডট লোগো নামের যে ডিপটা আছে সেটাতে আবার স্টাইল করব। এটাতে কি করব, যেহেতু ডিপ অবশ্যই হাইট ওয়াইট সেট করতে হবে। হাইট দিলাম হচ্ছে 100%, ওয়াইট দিলাম মনে করেন যে কত 30% দিলাম, ওকে। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি বোঝার জন্য, ব্লু কালার দিলাম। যদি রিলোড দেই, এই চলে আসলো, ঠিক আছে। এবার আমরা পরের ডিপটাকে স্টাইল করব, মেনুতে ডিপটা আছে এটাকে হেডারে থাকা ডট মেনু যে আমার আছে সেটাতে আমরা যদি স্টাইল করি, এটাতে বাকি হাইট তো 100% থাকবেই, মানে আমার মেইন যে হেডারটা আছে ওইটার হাইটের সমান হবেই, এটা তো স্বাভাবিক।
কিন্তু এর ওয়াইডটা হবে কিসের সমান, এই যে হচ্ছে বাকি যে 30% গেল আর বাকি যেটা থাকে 70% সেটা, ঠিক আছে। এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিব, কি কালার দিব এটাতে, ইয়েলো কালার দিব অ্যাজ এ টেস্ট পারপাস। তো এটা কি হবে, হ্যাঁ এটা কিন্তু নিচে নিচে চলে আসবে, পাশাপাশি কখনো আসবে না। তো আমাকে কি করতে হবে, ফ্লোট ইউজ করতে হবে, তাই না। তো আমরা যদি এখানে ফ্লোট রাইট ইউজ করি, আচ্ছা তাহলে এটা ফ্লোট লেফট ইউজ করতে হবে, তাই না। ওকে, এই যে পাশাপাশি চলে আসলো। তাহলে এই সেকশনে আমাদের হবে কি, একটা লোগো হবে আর এখানে আমরা একটা মেনু ক্রিয়েট করব। এই পর্যন্ত তো সবার ধারণা ক্লিয়ার, তাই না। তো এখানে রেডটার আমার আর কোনো প্রয়োজন নাই। 1 মিনিট ওয়েট করুন, আমি একটা কল রিসিভ করবো জাস্ট। ওনাদের যে ওকে, আচ্ছা তো আমি কি করলাম, আমি এখানে বাম পাশে একটা লোগো আনবো, ঠিক আছে। তো এখানে একটা লোগো আনবো, তো এর জন্য আমাদের অবশ্যই লোগো দরকার, ঠিক আছে। তো আমরা যদি লোগো নেই গুগল থেকে, লোগো পিএনজি এরকম একটা লোগো বের করে নেই, ঠিক আছে। তো এই লোগোগুলো কিন্তু পিএনজি না, ঠিক আছে, পিএনজি না। এই দেখেন এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা পিএনজি এর মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেরকম হয় সেরকম। তো এটাও পিএনজি না, আমরা পিএনজি নেব, ঠিক আছে। লোগো হিসেবে কিন্তু পিএনজি ইউজ করা হয়, ওকে। আমরা একটা পিএনজি লোগো খুঁজি, পিএনজি তো দেখি না আমি। এই যে পিএনজি যে লোগোটা থাকবে সেটার এই যে ব্যাকগ্রাউন্ড তো এরকম থাকবে, ঠিক আছে। সেটা কিন্তু এক্সট্রা কোনো জায়গা থাকবে না, বুঝতে পারছেন। এই যে এক্সট্রা জায়গাগুলো আছে এগুলো থাকবে না, একটাও থাকবে না। ট্রান্সপারেন্ট থাকবে ভাই। হ্যাঁ ট্রান্সপারেন্ট থাকবে, এটা তো বোঝার উপায় হচ্ছে এখানে ক্লিক করে যদি আমি ইমেজটা ওপেন করি, এই দেখেন এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই নেই, ঠিক আছে, সব ব্ল্যাক হয়ে আছে, বুঝতে পারছেন। এইখানে দেখেন, আর এই লোগোটাতে লক্ষ্য করেন, এই লোগোটার কিন্তু এই যে দুই পাশে চারিপাশে জায়গা এক্সট্রা জায়গা আছে, তাই না। তো এই লোগোটা যদি ট্রান্সপারেন্ট হইতো এই জায়গাটা থাকতো না। আচ্ছা এটাও ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এটা আছে, এটাও পিএনজি। এটাও পিএনজি। তো আমি এটাকে কি করবো, সেভ করবো আমাদের প্রজেক্ট ফোল্ডারে। এটার নাম দেব হচ্ছে লোগো, ওকে। তাহলে এবার কি করব, আমরা আমাদের লোগোটাকে এখানে আনাবো, লিঙ্ক করাবো, ঠিক আছে। তো এটাকে লিঙ্ক করার জন্য যেটা ইউজ করতে হবে, আইএমজি ট্যাগ আমি ইউজ করব, ঠিক আছে। এখানে কি ইউজ করতে হবে, সোর্স ইউজ করতে হবে, তাই না। সোর্সে ইমেজেস স্ল্যাশ, আমি আসলে শিওর না আমাদের কোন ফোল্ডারের ভিতরে আছে আদৌ, ইমেজ স্ল্যাশ, বুঝি নাই, লোগো ডট পিএনজি, এই তো। কিন্তু ইমেজটা আমি ঠিক নিলাম, তো ইমেজটা কিন্তু দেখেন একটা অত্যধিক বড় মানের একটা সাইজের চলে আসছে। আসলে কি যে একটু ডিস্টার্ব করে, কিছু বুঝি না। আচ্ছা একটু আরেকটা কল রিসিভ। ইমেজটা কিভাবে নিলাম এটা তো কোশ্চেন। আমি জাস্ট একটা ইমেজ ডাউনলোড করে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে আনলাম, এই দেখেন এই ইমেজ নামে ফোল্ডারের ভিতরে এই লোগোটাকে আনলাম, আর কিচ্ছু না। আনার পরে এখানে এই যে ইমেজ ট্যাগে, এই যে ইমেজ ট্যাগ আছে, ইমেজ ট্যাগের ভিতরে ইমেজের স্ল্যাশ লোগোটার লোকেশন দিলাম। আপু এতটুকুই কি? ও আচ্ছা, ওই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাইছি তাই তো। কিন্তু লোগোটার সাইজটাকে একটু কি ঠিক করে নিতে হবে। তো এটার লোগোটার সাইজ ঠিক করার জন্য আমরা কি করতে হবে, আমাদের হেডারে থাকা ডট লোগোতে থাকা যে আইএনজি ট্যাগটা আছে এটার কি করব, আমরা যদি এটার হচ্ছে হাইটটাকে 100% করে দেই, ঠিক আছে। হাইটটাকে 100% এর অর্থটা হচ্ছে এই যে ডট লোগো এর যে হাইটটা হবে, মানে এই যে হাইটটা এটা সমান হবে, ঠিক আছে। ওয়াইডটা এখন কি হয় হোক, এই দেখেন হয়ে গেছে, কিন্তু কত বড় লোগোটা কতটুকু হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছেন। তো আমি কি করব, আমি এই যে হেডারটা আছে হেডারটাতে দুই পাশে একটু প্যাডিং দেবো, প্যাডিং লেফট আর হচ্ছে প্যাডিং রাইট, যেন দুই পাশের কন্টেন্ট গুলো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এদিক চাপে আসে, তখন জিনিসটা ভালো দেখা যাবে। মানে একদম কোনায় তো এই জিনিসটা ভালো দেখা যাচ্ছে না। এইটারে হেডারে কি করব, হেডারে যদি আসি প্যাডিং উপরে নিচে দেবো না, ঠিক আছে, শুধু দেবো ডানে এবং বামে, লেফট এবং রাইট।
তো এটা একটু বেশি করে দিব, লাইক 40 পিক্সেলের মতো করে দিব। ঠিক আছে, 40 পিক্সেল দিলাম। ওকে, এই যে 40 পিক্সেল সরে আসলো। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা যখন তুলে দিব, এটা আপাতত ডেমো পারপাসে রাখছি। ঠিক আছে, তো এই ব্লু কালারের জায়গায় আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা, পুরো হেডারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে রাখবো। ঠিক আছে, এই যে #DDT একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ওকে, তার মধ্যে লোগোটা এতটুকু, আর মেনু যে ডিপটা আছে এতটুকু, আর এখানে দুইটা প্যাডিং দেওয়া আছে। ঠিক আছে, প্যাডিং এর কারণে এই জায়গা। তো আমরা কি করলাম, একটা লোগো নিলাম। তো এবার একটা মেনু নেব। তো এই মেনুগুলা মূলত হয় কি, যে কোনো ধরনের ওয়েবসাইটে জানি এই মেনুগুলা হচ্ছে ইউএল ট্যাগ বা ওয়েল ট্যাগ নিয়ে করা হয়। ঠিক আছে, অর্ডার্ড বা আনঅর্ডার্ড লিস্ট। ওকে, সব ধরনের মেনু বারই মূলত এইটা ইউজ করে করা হয়। আমি আপনাদের যদি এই মেনুটা দেখাই, এগুলো লক্ষ্য করবেন, এইখানে দেখেন এই যে এলআই ট্যাগ। ঠিক আছে, অনেক ক্লাস ইউজ করছে, তো পরের বিষয়। তো এই যে ইউএল ট্যাগ, তার ভিতরে এলআই ট্যাগের ভিতরে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ নেওয়া আছে। ঠিক আছে, যদি এলআই ট্যাগটাকে দেখাই, দেখেন ভিতরে অ্যাঙ্কর ট্যাগে স্রেপ মানে হচ্ছে এখানে ক্লিক করলে যে লিঙ্কটা ঢুকবে সেটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেয়। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমাদের এই মেনুর ভিতরে ইউএল ট্যাগ নিতে হবে, বা ওএল যেটা খুশি সেটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউএল এর ভিতরে আমাদের কি হয়, এলআই ট্যাগ হয়, তাই না, এলআই। ওকে, এলআই এর ভিতরে হয় হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, তো অ্যাঙ্কর ট্যাগে মেনু বারে কি কি ধরনের জিনিস থাকে, হোম। তো এখানে অবশ্যই একটা কি স্রেপ দিতে হবে, না হলে এটা টেক্সটের মতো হয়ে যাবে। স্রেপে আমি দিলাম হ্যাশ। এইরকম আমাদের মেনু বার কয়টা লাগবে, মনে করেন 5-6টা। ঠিক আছে, এখানে আমি যদি এন্টার, তো এই যারা নোটপ্যাড ইউজ করেন তাদের কপির একটা সুবিধার একটা শর্টকাট বলি। ঠিক আছে, তো এটা হচ্ছে এইখানে ক্লিক করার পর, এখানে কার্সর টানার পর আমি যদি Ctrl+D চাপি, এই যে অটো কপি হয়ে যাচ্ছে, নিউ লাইন। ঠিক আছে, Ctrl+D। তাহলে হোম কি কি থাকতে পারে, ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, অ্যাকাউন্ট, এই ধরনের কিছু অপশন থাকতে পারে একটা মেনু বারে। ঠিক আছে, এইটা দিলাম। তো আমি এই লোগো এর ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত রিমুভ করে দেই। লোগোর কাজ যেহেতু শেষ, ব্যাকগ্রাউন্ডটা টেস্ট পারপাসে রাখছিলাম, এটার আর দরকার নেই। ঠিক আছে, লোগো থেকে ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম। ওকে, এই যে লোগো থেকে ব্যাকগ্রাউন্ড উঠে গেল। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, আমরা তো ইউএল ট্যাগ নিলাম। ঠিক আছে, ইউএল ট্যাগের অ্যাকচুয়ালি যদি আমরা ইউএল ট্যাগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি যে এখানে আদৌ কোনো মার্জিন প্যাডিং আছে কি না, এই ধরনের জিনিস যদি দেখতে চাই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেই বুঝতে পারবো। মেনুতে থাকা ইউএল কে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই কালারটা দিলাম। ঠিক আছে, তো দেখেন এই কালারটা দেওয়ার পরে উপরের জায়গাটা কিন্তু ফাঁকা আছে, তার মানে কি উপর থেকে এটা মার্জিন নিয়ে নিছে। কিন্তু যদি আমি এটাকে ইন্সপেক্ট করে দেখাই, এটাকে নিচে আনি। ঠিক আছে, নিচে আনার পর আচ্ছা, ওকে, নিচে আনার পর যদি আমি হচ্ছে এই ইউএলটাকে ধরি, এই যে ইউএলটাকে ধরলাম। ঠিক আছে, ইউএলটাতে ক্লিক করা কিন্তু। ঠিক আছে, তো আনার পরে আমি যদি নিচে আসি, তো এই বক্সটা আসবে আমাদের, মানে ওর মার্জিন প্যাডিং বা হোয়াইট কতটুকু ইউজ করছি সেটা। এইখানে বক্সটাতে আনে দেখবেন যে উপরে নিচে 16 পিক্সেল করে মার্জিন নেওয়া, এটা মার্জিনের ঘর, উপরে নিচে 16, এবং প্যাডিং এও আছে, লেফটে শুধু আছে 40 পিক্সেল। তো এগুলো সব তুলে দিব আমাদের। ঠিক আছে, এগুলাতে কোনো একটা কিছু রাখবো না। ঠিক আছে, আমি কি করবো, মার্জিন করে দিব 0, প্যাডিংও 0 করে দিব, আমাদের কোনো মার্জিন প্যাডিং এর প্রয়োজন নাই। সেভ করে যদি রিলোড দেই, দেখেন একদম কোনায় হলুদ যেখানে ছিল সেইখানে চলে আসছে। কিন্তু এখানে কি আছে, এই যে লিস্ট আইটেমের মধ্যে যে লিস্ট অর্ডার যে সিস্টেমটা আছে এটা চলে আসছে। এটা তুলতে গেলে এই এলআই এ আমাদের ধরতে হবে, এগুলো কিন্তু এলআই এর জন্য আসছে। ঠিক আছে, এই এলআই। ওকে, তো আমাদের এলআই কে ধরতে হবে। এলআই কে ধরতে গেলে আমরা এরকম ভাবে এইভাবে ধরি, ইউএল এর ভিতরে থাকা এলআই কে ধরবো এবার। ঠিক আছে, ধরে কি করব, লিস্ট স্টাইল নামে সিএসএস প্রপার্টি আছে, এইটাকে নান করে দিলেই হয়ে যাবে। নান করে দিলেই এটা চলে যাবে, এই দেখেন চলে গেল। ঠিক আছে, তো এই পর্যন্ত তো বুঝতে পারছেন কি কি করলাম বলেন তো। আমরা তো শুধু একটা ইউএল নিলাম, ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে প্রত্যেকটার ভিতরে একটা করে অ্যাঙ্কর ট্যাগ নিছি, এবং এই ইউএল এ মার্জিন প্যাডিং আছে কিনা এটা দেখার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা এখন তুলে দেই। তারপর এটা মার্জিন প্যাডিং 0 করে দিছি। তারপরে লিস্টের কি স্টাইলটা ছিল, মানে যে ডিস্কের মতো ছিল, ওগুলোকে তুলে দিলাম এইটা দিয়ে। ঠিক আছে, তো এবার আসি এই লিস্টগুলা, কিন্তু লিস্টে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এবার লিস্টের ব্যাকগ্রাউন্ড দিই,
এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিচ্ছি বোঝানোর জন্য, টেস্ট পারপাসে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা লিস্টে দেখবেন যে ব্লক হয়ে আছে, ব্লক লেভেল এলিমেন্ট হয়ে আছে, কিন্তু আমাদের লিস্টগুলো কিন্তু ইনলাইন করতে হবে, মানে ইনলাইন করলে একটার পর একটা চলে আসবে লিস্টগুলো, ঠিক আছে। তো মেনুতে মূলত একটার পর একটাই তো থাকে, তাই না, তাই কি না? হ্যাঁ ভাই। তো এইটাকে কি করবো আমরা, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, ঠিক আছে, ইনলাইন ব্লক। ওকে, তো আমি কি করলাম, লিস্টকে ইনলাইন ব্লক করে দেওয়ার পর যদি এখন দেখি, দেখেন এখন কিন্তু পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। এখনো যদি অনেক কাজ বাকি আছে, কিন্তু আমাদের একটু কাজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো লিস্টকে আমরা ইনলাইন ব্লক করে দিলাম, এই দেখেন লিস্টকে ধরলে অতটুকু অতটুকু অতটুকু, আগে কিন্তু এটা ব্লক ছিল, ঠিক আছে। তো লিস্টটাকে আমরা চাচ্ছি যে রাইটে নিয়ে যেতে, লোগোটা এই পাশে এবং লিস্টটা যদি মানে মেনু বারটা যদি এই সাইডে থাকে তাহলে ভালো দেখাবে আর কি, ঠিক আছে। তো ইউএল কে আমরা ফ্লোট রাইট করে দিব, পুরা ইউএলটাকে, ওকে। তো এই যে চলে আসলো রাইটে, ওকে। তাহলে এবার আমরা কি করি, এবার এখান থেকে নিয়ে এটাকে কাজ করি যদি, আরে চলো, ওকে। তাহলে এবার যদি আমরা আসি কি, ইনলাইন ব্লক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার তো দেখছিলাম যে আসলে এটা লিস্টের হচ্ছে বোঝানোর জন্য, ডিসপ্লে ব্লক না ইনলাইন আছে এটার জন্য এটা তুলে দিচ্ছি, ঠিক আছে। এটার আর আমার কোনো প্রয়োজন নেই, তুলে দিলাম। তো এবার এই যে নিচে একটা করে আন্ডারলাইন আসছে না, এই আন্ডারলাইনটা কিসের জন্য আসছে, এটাকে নাম করে দিতে হবে। এই আন্ডারলাইনটা আসছে যে অ্যাঙ্কর ট্যাগের কারণে, এই অ্যাঙ্কর ট্যাগটার কারণে, ঠিক আছে। তো আমাদের ওই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে টেক্সট ডেকোরেশন নাম করে দিতে হবে, ঠিক আছে। তা আমি যে একটা একটা করে সব ধরে নিলাম, মানে ওর ট্যাগিং গুলো দিয়ে ওকে আমি ধরে আনলাম, ঠিক আছে। ধরে আমি কি করব, এখানে টেক্সট ডেকোরেশন নাম করে দিব। মনে আছে কি এগুলা সব তো খেয়ে ফেলছেন মনে হয়, জি ভাই, আপনি ভাই পরে মনে আছে। মনে নাই, আমি জানি তো, এখানে আন্ডারলাইনটা উঠে গেছে। নামটা মনে আছে কিন্তু ওই প্রপার্টিটা মনে ছিল না। হ্যাঁ বুঝছি, সত্যি কথা মনে নেই। আমি জানি তো মনে নাই। ভাই, তো ভাই, হুটে এখানে হুটে মনে আছে ভাই, পরে আর পাবো না, বা হাসতাম, সেটা তো করতে হবে। ওকে, এবার আমরা কি করবো, একটা কালার কি করে দিব, একটা কালার দিব হচ্ছে ফন্ট কালারটা চেঞ্জ করে দিব, না এই কালারে থাকবো, থাকবে থাকবে না, আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিই, ঠিক আছে। ব্ল্যাক করে দিয়ে যদি রিলোড দেই, তো এই যে ব্ল্যাক হয়ে গেল। আর হলুদ কালারটা এখন তুলে দিই, এখন আর হলুদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা আমি ভাই, মনে করেন যে ওই লেখাটা আমি এখানে বোল্ড করবো, তাহলে কি এই নিচে লিখলেই হবে, যে বি দিয়ে লিখলেই হবে bold? এখানে অ্যাঙ্কর ট্যাগ না, সব ট্যাগের ভিতরেই তো টেক্সট গুলা, তাই না। তো এই ট্যাগ অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই হচ্ছে আপনার হচ্ছে কি বলে, টেক্সট ওয়েট না ফন্ট ওয়েট ইউজ করতে হয়, Font weight, হ্যাঁ। ফন্ট ওয়েট, ঠিক আছে। এখানে বোল্ড বলে দিলেই হয়ে যাবে, এই যে বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, অ্যাঙ্কর ট্যাগে কি করলাম, আমাদের হচ্ছে এটা তো দিলাম, ঠিক আছে। গিটহাবে যদি আমরা একটু ঘুরে আসি, এদের মেনু বারটা দেখি, তো মেনু বারের জায়গা এতটুকু, মানে এতটুকুই না, দেখেন লেখাটা থেকে কত দূর পর্যন্ত আনলে আমাদের কার্সরটা চলে আসতেছে, মেনু বারের কাজ করতেছে, তাই না। যদি উপরে নিয়ে যাই, উপরে পুরো জায়গা এতটুকু জায়গা আর কি, ঠিক আছে। তো এটা কেন হয়, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে প্যাডিং দেওয়ার কারণে। বাটন করছেন মনে আছে, বাটনের যতটুকু জায়গা জুড়ে প্যাডিং দেবেন ততটুকু জায়গা জুড়ে কিন্তু এই কার্সরটা নিয়ে এগুলো কাজ করবে, ঠিক আছে। তো আমাদের এই এটা শুধু যতটুকু মানে টেক্সটটা অতটুকু জায়গায় আছে, কারণ এখানে কোনো স্টাইল করা নেই, তাই না। তো আমাদের কি করতে হবে, অ্যাঙ্করটাকে পেডিং দিতে হবে চারপাশে, ঠিক আছে। যদি আমরা পেডিং দেই উপরে নিচে মনে করেন যে 15 পিক্সেল এবং ডাইনে বামে দিলাম হচ্ছে 25 পিক্সেল, একটু বেশি করে দিই, ঠিক আছে। কম কেন দিব, যখন দিব একটু বেশি করেই দিব। তো এইরকম একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যদি আমরা অ্যাঙ্করটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ঠিক আছে, কিছু প্রবলেম আছে সেগুলো দেখতে পারবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত রেড দিচ্ছি, ঠিক আছে। তো মানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে এই উপরের প্যাডিংটা কিন্তু নিচ্ছে না। আমরা যে প্যাডিংটা দিচ্ছি এখানে, প্রথম ভ্যালুটা উপরে নিচে, পরের ভ্যালুটা কি ডাইনে বামে নিচে নিচে নিচে, উপরে নিচ্ছে না। উপরে কেন নিচ্ছে না মনে আছে, আমি কিন্তু আপনাদের বলছিলাম, মনে আছে কি উপরে মার্জিন দেওয়া। না, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যার কারণে উপরে মার্জিন টপ বা প্যাডিং টপ কাজ করবে না, ঠিক আছে। এটাকে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে,
ইনলাইন এলিমেন্টে কাজ করে না, ঠিক আছে? মার্জিন টপ আর হচ্ছে প্যাডিং টপ, বুঝতে পারছেন? ক্লিয়ার কি? মানে এখানে কিন্তু উপরে মার্জিন টপটা কাজ করে নাই। কেন কাজ করে নাই? কাজ করে নাই এই জন্য যে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, অ্যাঙ্কর ট্যাগটা, ঠিক আছে? এই অ্যাঙ্কর ট্যাগটা ইনলাইন এলিমেন্ট, এইখানে ইনলাইন এলিমেন্টে মার্জিন টপ বা প্যাডিং টপ কাজ করে না। তো এটা কাজ করানোর জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেই হয়ে যায়। এখন দেখে যদি রিলোড দেই, এখন কিন্তু কাজ করছে, লক্ষ্য করছেন? আচ্ছা, ওকে। তাহলে এবার কি করতে হবে? আমাকে এগুলো ফিক্স করতে হবে। এই যে বাম পাশে ডান পাশের জায়গাগুলোকে রিমুভ করে দিতে হবে, তারপর এটাকে একটু ঠিক করতে হবে, তাই না? তো এটাকে ঠিক করার জন্য আমরা অ্যাঙ্করটাকে একটু স্টাইল করব, মানে এখান থেকে কতটুকু দরকার আমরা ওই অনুযায়ী কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এখানে কি করি, এটাকে একটু বাড়াই দিয়ে সমান করার চেষ্টা করি, এতটুকুতেই আশা করি কাজ হয়ে যায়, ঠিক আছে? কত লাগে? 18 পিক্সেল লাগে প্রথম ভ্যালুটা। তাই প্রথম ভ্যালুটাতে আমি 18 পিক্সেল দিয়ে দিই, ওকে? আচ্ছা, 18 পিক্সেল দেওয়ার পর যদি রিলোড দেই, ঠিক আছে? তো এই যে মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এটা কই থেকে আসছে? এটা হচ্ছে লিস্টের মধ্যে একটা হচ্ছে মানে একটা মার্জিন জিরো করার ফলে ওই লিস্টের মানে প্রত্যেকটা আইটেমে একটা করে গ্যাপ থাকে, অটোমেটিক্যালি থাকে, ঠিক আছে? এই লিস্টের মার্জিন লেফটটাকে আমাদের মাইনাস ভ্যালু করে দিতে হবে। -4 পিক্সেল যদি করে দেই, তাহলে দেখবেন যে মানে এইটার এই গ্যাপটা থাকবে না, ঠিক আছে? এই দেখেন একটা আরেকটার পর চলে আসলো, কিন্তু মূলত কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগগুলোতে এগুলো কিন্তু একটা আরেকটার পরে মূলত থাকে না, মানে গ্যাপ থাকে না, ঠিক আছে? যার জন্য দুটো পাশাপাশি আনলাম, ওকে? আচ্ছা, তো আমাদের কিন্তু মেনু বারের ডিজাইন শেষ, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা তো একটু বাজে দেখায়। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে তুলে দিলাম। এই হচ্ছে মেনু বার, ওকে? একটা ওয়েবসাইটের কিন্তু হেডারটা মূলত এইরকমই থাকে, ঠিক আছে? তো এখানে ফন্ট চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। আমরা যদি fonts.google.com এ যাই, ফন্টসটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে যদি আসি, এই ফন্টটাকে নিই, এই ফন্টটাকে আমার খুব ভালো লাগে, আমি এই ফন্টটা ইউজ করি ম্যাক্সিমাম সময়। তো এইটাকে আমি নিচ্ছি, ঠিক আছে? যেহেতু ফন্ট লিঙ্ক করানো জানেন, তো এইটা ছিল কি ফন্ট অসামের, এটার উপরে বা নিচে দিলেও হবে। আমি যেটা উপরে দিলাম, ঠিক আছে? উপরে দিয়ে আমাদের কি করতে হবে? ফন্ট ফ্যামিলিটাকে বসাই দিতে হবে, অ্যাঙ্করটাকে অবশ্যই বসাই দিতে হবে। দেখেন এখন কিন্তু এই যে একটা কি হয়ে গেল, মেনু বার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? তো এবার আমরা যদি এখানে একটা হোভার ইফেক্ট দিই, তাহলে আরো সুন্দর হবে, তাই কিনা? তো হোভার কাকে দিব? হোভার অবশ্যই দিব অ্যাঙ্কর ট্যাগকে, ওকে? আমি এই অ্যাঙ্কর ট্যাগকে হোভার দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাঙ্কর ট্যাগে হোভার যদি দেই, কি কি চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে কি কালার দিব? টিল কালার দিলাম, এবং এটার কালার ফন্ট কালার তখন হয়ে যাবে হোয়াইট, ওকে? সেভ করে যদি রিলোড দেই এবং আমি যদি হোভার করি, এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা মেনু বার কিন্তু হয়ে গেছে আমার, ওকে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন চাইলে এখানে আপনারা হচ্ছে দিতে পারেন, কি বলে, ট্রানজিশন সেট করে দিতে পারেন, ঠিক আছে? একটু সময় করে করে হোভার ইফেক্টটা হবে, ওকে? তো এই পর্যন্ত যে দেখাইলাম, এটা নিয়ে কারো